আজ আমি এমন একটি জায়গায় এসেছি, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দর সুখী ছোট্ট দেশ, হিমালয়ের কোলে অবস্থিত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান। একে এশিয়ার সুইজারল্যান্ডও বলা হয়। ভুটানে এখনও রাজতন্ত্র চালু আছে। এখানে আসতে হলে প্রথমেই তোমাদের চলে আসতে হবে ভারত ভুটান সংলগ্ন শহর জয়গা। জয়গা হচ্ছে ভুটানের প্রবেশদ্বার। এপারে আমাদের ইন্ডিয়া, ওপারে হচ্ছে ভুটান সংলগ্ন ফুনসলিং শহর। জয়গাতে এসে চলে আসতে হবে ভুটান গেট। প্রথমেই যে আমি গেটটা দেখিয়েছিলাম সেই দিক দিয়ে ট্যাক্সিওয়ালাদের প্রবেশ করতে দেবে, যারা ট্যাক্সি নিয়ে আসবে বা এপার থেকে ট্যাক্সি নিয়ে ওপারে যাবে। তার পাশে পাঁচিলের এপারে রয়েছে ইমিগ্রেশন অফিস, সেখান দিয়ে আমরা চলে এসেছি। দেখো, এই করিডোর দিয়ে সোজা চলে যাচ্ছি আমরা ইমিগ্রেশন অফিসের দিকে। এখানে তোমাদের ভোটার কার্ড দেখালেই ফুনসলিংয়ে প্রবেশের অনুমতি দেবে। একটা ছবি তুলে নেবে, তোমরা চাইলে সঙ্গে আধারও রাখতে পারো, তবে শুধু ভোটার কার্ড দিয়েই আমরা ঢুকেছিলাম। আর যারা ট্যাক্সি নিয়ে আসবে তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই থাকতে হবে। দেখো, লাইনে চলেছি। এবার ভোটার কার্ড দেখিয়ে আমরা ওপারে চলে যাব। এখানকার লোকেরা ভালো হিন্দি বোঝে, তাতেও কোনো সমস্যা নেই। দেখো, আমি এপারে চলে এসেছি ইমিগ্রেশন অফিসের সামনে, ভুটান সংলগ্ন ফুনসলিংয়ে। ওপারে ভারতের জয়গা আর এপারে হচ্ছে ভুটানের ফুনসলিং শহর। 1000 টাকা দিয়ে একটা ট্যাক্সি ঠিক করে নিলাম। আমরা যে স্পটগুলো দেখব সেখানে চলেছি। এপারে আসার পরই তোমাদের নেটের কানেকশান কিন্তু অফ হয়ে যাবে। এরপর আমরা চলেছি দুই পাশে বড় বড় বাড়ি, মার্কেট, অট্টালিকা, রেস্তোরাঁ, ভুটানের যে মার্কেটটা আছে সেগুলো দুপাশে রেখে সোজা চলে যাব হ্যাঙ্গিং ব্রিজ, আমচু ব্রিজ দেখতে। হাইওয়ে ধরে বাম দিকে তোর্ষা নদী পার বরাবর 7 কিলোমিটার গেলে এই আমচু ব্রিজ বা হ্যাঙ্গিং এই সুন্দর ব্রিজটি রয়েছে। দুপাশে অপূর্ব সব দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি। এখানে চারিদিক যেন সবুজে মোড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাঘাটগুলো দেখো, একদম ঝকঝক করছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নিজেদেরকেও সচেতন থাকতে হয়। প্রত্যেক দেশের নাগরিকদেরও কিছুটা সচেতন বোধ থাকতে হবে, তবেই একটা সুন্দর এত ঝকঝকে শহর আমরা দেখতে পাবো। দুপাশে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি আমচু ব্রিজের দিকে। ভুটানে আসতে গেলে কোনো পাসপোর্ট ভিসা কিছুই প্রয়োজন হয় না, কিন্তু রাত্রিযাপন করতে গেলে আলাদা কিছু ফর্মালিটিস করতে হবে আর কিছু পেমেন্টও করতে হবে। সেটা তোমরা এখানে এলেই জানতে পারবে। बारिश में तो अच्छा लगता है। हाँ, बारिश में तो वाटरफॉल भी ना बहुत बड़ा होता है। फिर आएगा ऊपर। हाँ, ठीक है। ऐसा आपको फोन करो। हाँ, ठीक है। ऐसा समर सीजन के भी नहीं, और ऐसा ऑटम स्प्रिंग में ही होता है। और अभी तो बारिश नहीं होगा ना, ज़्यादा हो गया ना, इसलिए ये होगा। কখন এলে ভালো হবে, কি দেখলে ভালো লাগবে, সবকিছুই ড্রাইভার দাদার কাছে उसी का नाम जो है रिवर का। এরপর আমরা চলেই এসেছি প্রায় আমচু ব্রিজের কাছে। দাঁড়াও একটু দাঁড়াও, চুপ দেখো না, এখান থেকে তুলে সুন্দর রেখে প্রকৃতি দেখতে দেখতে हम लोग इधर আমরা চলে এসেছি আমচু ব্রিজ। हैंगिंग ब्रिज देखा नीचे का। এখানে আমরা নেমে যাব, सब তারপর আমচু ব্রিজটা কিছুক্ষণ দেখে তারপর আমরা আবারও অন্য স্থানে পৌঁছাবো। চলে এসেছি আমচু ব্রিজ।
দেখো ঝুলন্ত এই ব্রিজ, একদিকে রয়েছে সরু ব্রিজ, এটা হাঁটা পথে যাওয়া যায়, পাশেই রয়েছে আমচু নদী বলে থাকি, পাশেই রয়েছে বিরাট একটা ব্রিজ, সেখান দিয়ে গাড়ি চলাচল করে। এই ব্রিজ দিয়ে এপারে মুসলিম, ওপারে হচ্ছে সামসি। ব্রিজটা প্রচণ্ড নড়াচড়া করছে, দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে প্রচণ্ড শব্দে বয়ে চলেছে আমচু নদী। পাশেই দেখো ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এপাশে হচ্ছে মুসলিম আর ব্রিজের ওপারে হচ্ছে সামসি। এই ঝুলন্ত ব্রিজটা দিয়ে ওপারে পর্যন্ত যাওয়া যায়। দুপাশে সুন্দর করে গার্ড করা আছে, কোনো ভয় নেই, কারণ সবাই এখানে ফটো তুলছে, ছবি তুলছে, ভয়ের কোনো কিছু নেই। তোমরা এখানে অনায়াসেই হেঁটে ওপারে যেতে পারবে। এই ব্রিজের সামনে কিছুক্ষণ কাটিয়ে এরপর আমরা চলে যাব অন্য একটি জায়গাতে। এখানে রাস্তার পাশে কিছু খাবারের দোকান আছে, সেখান থেকে তোমরা মোমো বা ফাস্টফুড টাইপের অনেক খাবার পেয়ে যাবে, এখান থেকে খেয়েও নিতে পারো। এবার চলে এসেছি পালদান তাসি চলি সারদা মনেস্ট্রি। মনেস্ট্রি কথার অর্থ হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষা আলোচনা প্রভৃতি হয়ে থাকে। এখানে আমরা 30 টাকা টিকিট কেটে ঢুকেছি, পার হেড 30 টাকা। এবার এই মনেস্ট্রির ভিতরে ঢুকে আমরা সব কিছু খুব ভালো করে দেখছি। এখানে ফটো তোলার অনুমতি নেই, তবুও আমরা ওদের পারমিশন নিয়ে দু একটা ছবি তুলেছিলাম। খুব ভালো লাগছিল, খুব শান্ত নির্জন পরিবেশ, সব ঘুরে ঘুরে দেখছিলাম। যা দেখছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি এখানে আসো অবশ্যই এখানে আসার চেষ্টা করবে, তোমাদের মনটাও ভালো হয়ে যাবে। ভেতরে ঢুকে সব কিছু ভালো করে দেখে এবার বাইরে বেরিয়ে এসেছি। এদের কিছু অনুষ্ঠান রয়েছে ভুটানিদের, সেই জন্য এখানে দেখো অনেক কিছুই এরা তৈরি করছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলো দেখতে দেখতে আমরা চলে যাব সেই বৌদ্ধ যে মনেস্ট্রি আছে তার এই মনেস্ট্রিতে যারা শিক্ষা গ্রহণ করতে আসেন তাদের কিছু ছবি নিয়ে নিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ছবি তুলতে ভালোই লাগছিল আর দেখতেও ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা চলে যাব উপরে। উপর থেকে আমরা এর চারিদিকের ভিউটা দেখব। অসাধারণ সুন্দর এই ভিউ, না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে। যারা আসবে অবশ্যই কিন্তু এর চারপাশটা ঘুরে দেখবে। এর চারপাশটা ঘুরে দেখছিলাম আর এর যে অপরূপ সুন্দর যে দৃশ্য সেগুলো উপভোগ করছিলাম। এখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম। এরপর আমরা এই বৌদ্ধ মনেস্ট্রির চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। তোমরাও যদি আসো তাহলে অবশ্যই চারপাশটা দেখবে, খুব ভালো লাগবে। ছবির মতো সাজানো, মনে হবে যেন এখানে সব তুলি দিয়ে আঁকা। এবার আমরা নিচে নেমে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এবার আমরা চলে যাব কুম্ফা মন্দিরের দিকে। এবার কিছু স্থানীয় ভুটানি লোকেদের সঙ্গে কথাবার্তা হলো, তাদের সঙ্গে জেনে নিচ্ছিলাম আরও কী কী দেখার আছে, এখানে কী উৎসব হয়, কিভাবে তারা এই রিচুয়ালসগুলো পালন করে। ঠিক আছে, কথা বলে তারপর আমরা আস্তে আস্তে এই রাস্তা ধরে বেরিয়ে চলে যাচ্ছি গুম্ফা মন্দিরের দিকে। এবার আমরা চলে এসেছি গুম্ফা মন্দিরের সামনে। এখান থেকে টিকিট কেটে নিতে হবে, 50 টাকা পার হেড টিকিট কেটে নিয়ে তারপর আমরা সোজা চলে যাচ্ছি। দেখো এখানে গিয়ে এখানকার যে ভিউ সেটা দেখবার মতো একদম। এক পাশে হচ্ছে
ভুটান সংলগ্ন ফুনসলিং আর অপর দিকে ভারতবর্ষের জয়গা। এখান থেকে জয়গা শহরটাকে পুরো দেখা যাচ্ছে, একদিকে পাহাড়, নদী, আর জয়গা শহরটাকে পুরোপুরি দেখা যাচ্ছে। দেখো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানকার যে ভিউ সেটা একদম চোখে দেখার মতো। দুদিকে পাহাড় রয়েছে, পুরো জয়গা শহরটাকে দেখা যাচ্ছে। এপারে হচ্ছে ভুটান, ওপাশে আমাদের ভারতবর্ষ। এবার আবারও ছবি তুলতে তুলতে উপরে চলে যাব, কারণ এখানে যেখানেই দেখছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি, মনে হচ্ছে যেন দেখার কোনো শেষ নেই, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। এবার উপর দিকে আরও উপরে উঠলে এখানে কিছু বৌদ্ধদের সমাধি আছে, সেগুলো দেখতে পাবো। এটা হচ্ছে রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাসস্থল, এখানে ঢোকার কোনো অনুমতি নেই। এটা হচ্ছে খারবান্ডি মনিস্ট্রি, অর্থাৎ বৌদ্ধ মনিস্ট্রি। 1967-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা উপত্যকা থেকে 800 কিলোমিটার উপরে। 8টি বৌদ্ধ স্তূপ এখানে দেখতে পাবে। এখানকার ভিউ কিন্তু অসাধারণ। এখানে পরপর 8টি বৌদ্ধ স্তূপ আছে, তার ছবিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, আর আমিও কিছু ছবি তুলে নিলাম, ক্যামেরাবন্দি করে নিলাম, যাতে এটা স্মৃতি হিসাবে থাকবে। এরপর আরও উপরে চলে যাচ্ছি, আবারও দেখিয়ে দিচ্ছি। এটা রাজপরিবারের আবাসস্থল, গ্রীষ্মকালীন আবাসস্থল। এখানে এরা থাকে, এখানে ঢোকার কোনো অনুমতি নেই। সব কিছুই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার গুম্ফা মন্দিরের দিকে চলে যাচ্ছি। দেখো এই সরু পথ দিয়েও তোমরা যেতে পারো, অথবা তোমরা যে পাশ দিয়ে আমরা বৌদ্ধ স্তম্ভগুলো দেখছিলাম, বৌদ্ধ মনিস্ট্রিগুলো দেখছিলাম, সে পাশ দিয়েও যেতে পারো। এখান থেকে ভিউ দেখবার মতো শুরু করে সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠলে দেখতে পাবে গুম্ফা মন্দির। আমি আশপাশের ছবিগুলো তোমাদের দেখাচ্ছি। এরপর নেমে চলে এসেছি একটা রেস্টুরেন্টে এবং মোমো খেয়ে নিচ্ছি। এই যে এদের গ্রীষ্মকালীন আবাসস্থল আছে, তার আগেই তোমরা এই একটা রেস্তোরাঁ পাবে, সেখানে তোমরা খেয়ে নিতে পারবে। আমরা একটু মোমো খেয়েছিলাম। প্রচণ্ড রোদে আমরা হাঁপিয়ে উঠেছিলাম, কারণ এখানে এত তাপ বুঝতে পারিনি। এই যে আবাসস্থলটা গ্রীষ্মকালীন আবাসস্থল রাজপরিবারের, এর পাশ দিয়েই চলে যাচ্ছে। দেখো এখান দিয়েই তোমরা গুম্ফা মন্দিরে যেতে পারবে। আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি মন্দিরটা দেখে। এর উপরে তোমাদের উঠতে হবে, উপরেই রয়েছে গুম্ফা মন্দির। এবার আস্তে আস্তে আমরা এই ছবিগুলো তুলতে তুলতে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। সামনে কোচবিহার থেকে গেলে খুব বেশি খরচ নয়, আর যারা কলকাতা থেকে আসবে তারা উত্তরকন্যা ধরে আসবে, হাসিমারাতে নেমে সোজা জয়গা সীমান্তে সংলগ্ন যে অফিস আছে সেখানে তোমরা চলে আসবে। তাহলেই এখান থেকে তোমরা খুব সহজেই ভুটানে প্রবেশ করতে পারবে। এখানে ইন্ডিয়ান টাকার মূল্য আর ভুটানি টাকার মূল্য এক। এখানে কথাবার্তা হিন্দিতে প্রায় সকলেই বুঝতে পারে, তাতেও কোনো অসুবিধে নেই। আমার এই ছোট্ট ভ্রমণ বৃত্তান্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদিও আমি কুকিং ভিডিও করি, তবুও অনেক বন্ধুরা জানতে চেয়েছে, কারণ এই শীতকালে খুব কম খরচে কীভাবে